কাছে পাইয়া এক জনমে কাছে পাইয়া মরণ হবে সুখময়। তোমার আমার মরণ যেন একই দিনে হয়। তোমার আমার মরণ যেন একই দিনে হয়। আসসালামু আলাইকুম। মিসিং ক্লাসে স্বাগত। মিসিং ক্লাসে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের এই ক্লাসে হচ্ছে আমাদের অনেকগুলো বিষয় পড়তে হবে। তো প্রথমে আমাকে একটু জানাই যে ক্লিয়ার আছে কিনা। এই ক্লিয়ার কে আছে? প্রথমে আমরা জানাই ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার যদি থাকে তা ভাইকে জানাই দিই যে ক্লিয়ার আছে কিনা। ওকে, ক্লিয়ার, ভালো আছে আলহামদুলিল্লাহ। কালকে গতকাল, হ্যাঁ গতকালই তো মনে হয়, হ্যাঁ গতকাল জ্যামের কারণে ক্লাসটা নিতে পারিনি। এত জ্যাম রে ভাই। সুতরাং প্রচেষ্টা ছিল হিউজ, কিন্তু গতকাল ক্লাসটা নিতে পারিনি ভাই। এই জন্য আমি ভাবলাম আপনাদের ক্লাস আর মিস দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, ফাতিহা চৌধুরী করেন। কি প্রশ্ন করে ফেলেন, সমস্যা নেই। হ্যাঁ জুম করব, ক্লাস শুরু করে নিই, জুম করব। ফাতিহা চৌধুরী কি প্রশ্ন? ফাতিহা চৌধুরী কি প্রশ্ন ভাইয়া? আপনি ফোন দিয়েন কি প্রশ্ন দিয়ে? আচ্ছা ভাই, আমাদের ইংলিশ লিটারেচারের রেনেসা পিরিয়ডের শিট পিডিএফ বাদ পড়ছে। নাউজুবিল্লাহ, কি কোন রেনেসা পিরিয়ডের শিট বাদ পড়ছে? আল্লাহ একবার, কি বলেন? আমি চেক করব তো। বাদ পড়ার কথা নয়, বাদ পড়ার কথা নয়। আমি ক্লাস শেষেই আজকে মনে হয় 10টা অনুবাদের ক্লাস আছে আমাদের। আমি ক্লাস শেষেই এটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। রেনেসা পিরিয়ডের বাকি থাকার কথা নয়। ফাতিহা চৌধুরী কোথায়? ফাতিহা না ফাতেহা মনে হয়। এই আমি তো এখন দেখছি, এই যে রেনেসা পিরিয়ড 2 নম্বর পিডিএফটা তো এটা। 4টা পিডিএফ দিয়ে আছে। ট্রান্সলেশনের কোনো কোর্স আছে? হ্যাঁ ট্রান্সলেশনের কোর্স আছে ভাই। এই তো 9টাই ক্লাস। ট্রান্সলেশনের কোর্স আছে, 9টাই ক্লাস ট্রান্সলেশন। আমরা কি ক্লাস শুরু করে দিই? ইয়েস অর নট? যেহেতু এক্সাক্ট 9টাই ক্লাস আছে, আরেকটা আমরা শুরু করে দিই। আজকে এক্সাম আছে, হ্যাঁ এক্সাম পাবেন, সমস্যা নেই, এক্সাম পাবেন, এক্সাম দিবেন, এক্সাম কোশ্চেন দেওয়া হবে। ক্লাসটা নেই, তারপরে এক্সাম তো 9টা বাজে, আপনাদের 9টায় এক্সাম না তো, এখন তো 8টা বাজে। আমরা শুরু করে দেই। ইনভেস্টে সব বিস্তারিত বলেছি। ও আচ্ছা, ইনবক্সে আপনার মনে শীটের বিষয়ে প্রথম কথা হচ্ছে, দেখেন প্রথম কথা হচ্ছে ডিজিটাল বোর্ড আনার পরে শীট দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে প্রথম কথা। ডিজিটাল বোর্ড দেওয়ার পরে আপনাদের আগের যে বেসটা ছিল, আপনারা আমার 45-এর সেকেন্ড প্রিলিমিজ, আপনারা হচ্ছে আমার 45 বেসের সেকেন্ড প্রিলিমিজ। হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমাকে বলা হয়েছিল যে আপনার শীটের বিষয়ে কথা বলার জন্য। 45 বেসের সেকেন্ড বেস হচ্ছে আপনারা। ফার্স্ট বেসের ওইখানে প্রায় 2100 প্লাস ছেলে মেয়ে ছিল, যেখানে আমি 5 থেকে 6 বার শীট কুরিয়ার করে পাঠাইছি। কুরিয়ার করে আপনারাই নেন, আপনাদের টাকা দিয়েই নেন, কিন্তু আমাদের প্রচুর প্রচুর কাজ করতে হয়, এবং ইনক্লুডিং মি, আমাকে সহ কাজ করতে হয়। আমার অ্যাডমিন মডারেটর তো কাজ করে, কখনো কখনো আমাকেও কাজ করতে হয়। হঠাৎ করে কেডা কাজ পড়ে গেছে, বাধ্যতামূলক করতেই হয়। তো
তখন ছিল যেটা আমাদের ছিল না, ওই কি বলে ডিজিটাল বোর্ড ছিল না, আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম। কিন্তু হোয়াইট বোর্ডে ক্লাস নিয়ে আসার পরে এটা আমি কোথাও উল্লেখ করিনি যে কুরিয়ারে নেওয়া যাবে। আমি বোঝাতে পারলাম? প্রথম কথা হচ্ছে এইবার কাউকে দেয়া হচ্ছে না, এখন পর্যন্ত এটা ফিক্সড। যদি দেওয়া হয়, কারণ আমি শিটগুলো আগে থেকে করা থাকছে না, শিটের কিছু রিফরমেশন হয়, কিছু কোশ্চেন বাদ দেওয়া হয়, কিছু কোশ্চেন যোগ করা হয়, এই কাজগুলো সম্পূর্ণ করা হয়নি, কারণ আমার ওই টাকাটাটুকু নেই। যদি দেওয়া হয় তাহলে আপনাকে দেওয়া হবে, যদি একজনকেও দেওয়া হয় তাহলে আপনাকে ফার্স্ট দেওয়া হবে, কিন্তু আমি কথা দিতে পারছি না যে দিতে পারবো। এখন যদি বলেন যে ভাই এটা তো আমাদের খরচ হয়ে যায়, কিন্তু না, এটা আমি আমার কথা মতো আমি ওখানে লিখে দিচ্ছি, শিটের পিডিএফ দেওয়া হবে। বোঝাতে পারলাম? তারপরও আমি বলেছি যে বিবেচনায় থাকবে, কারণ যেহেতু আপনাদের একটা খরচের ব্যাপার স্যাপার আছে, তাহলে সেক্ষেত্রে আপনার আপাতত ক্লাস করেন, আমার সম্পূর্ণ শিটের কাজটা আপনাদের শেষ হয়ে যাক, তখন হয়তো আমি একটা ঘোষণা দিব যে যদি কারো কুরিয়ারের শিট নিতে প্রয়োজন হয়, যে প্র্যাকটিস করতে পারতেছেন না মোবাইলে, এখন তো আপনার মোবাইলে প্র্যাকটিস করা লাগে না, গ্রামারের জন্য তো আপনি দৈনিক 1 ঘন্টার বেশি দেওয়ার দরকার নেই। বুঝাতে পারলাম? তা সুতরাং এটা আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম। এখন পর্যন্ত ডিসিশন এটাই যে এখন পর্যন্ত আমাদের এই বেচে কাউকে কুরিয়ারে শিট দেওয়া হবে না। আপনাকে দিলে আরেকজন কি দোষ করছে, আরেকজন দিলে আরেকজন কি দোষ করছে। সুতরাং আমার নীতি সকলের জন্য সমান, কাউকে যদি ভালোবাসি তাহলে সবাইকে, ভালো না বাসলে কাউকেই না। আমি কি বোঝাতে পারলাম? এটা হচ্ছে আমার পয়েন্ট। বুঝাতে পারলাম? ওকে, আমরা ক্লাসে শুরু করে দিই। আজকে যে টপিক, যে 3টা বিষয় নিয়ে কথা বলবো, এখান থেকে আমাদের 2-3টা, আমাদের 4টা অথবা 3টা প্রশ্ন থাকবে প্রিলিমিনারি পরীক্ষায়। খুব মনোযোগ দিয়ে দেন। 45 বিসিএস পরীক্ষায় আজকের ক্লাস থেকে, আজকে 8টা থেকে 9টা পর্যন্ত, এটা আসলে আমার পড়ানোর বিষয় না, তারপরে আমি আসছি একটু গুছাই দিতে। আজকে যেই ক্লাসটুকু পড়বো, আজকের 1 ঘন্টা পড়ার ভিতরে 4টা অথবা 3টা প্রশ্ন 45 বিসিএস প্রিলিমিনারিতে থাকবে। এবং যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন বা অন্যান্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, ব্যাংক দিবেন, যে জায়গায় এই পরীক্ষা দেন না কেন, এই চ্যাপ্টার থেকে অবশ্যই 3টা, 4টা, 2টা এই রেঞ্জে প্রশ্ন পাবনি। বাংলাদেশে প্রশ্ন তৈরি করার কিছু কোর জায়গা আছে, কিছু কোর পয়েন্ট আছে। বাংলাদেশে প্রশ্ন তৈরি করার কিছু কোর পয়েন্ট আছে, যার ভিতরে অন্যতম হচ্ছে এই জিনিসগুলা। বুঝাতে পারলাম? যার ভিতর অন্যতম হচ্ছে কি বলেন তো, এই জিনিসগুলো। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। ওকে, এখন কোনো কথা নয়। আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে জেন্ডার সম্পর্কে আলোচনা করা। আজকে আমাদের প্রথম কাজ কি বলেন তো, জেন্ডার সম্পর্কে আলোচনা করা। জেন্ডার সম্পর্কে আমরা একটু দেখে নিই। জেন্ডার থেকে প্রত্যেক বছর প্রিলিমিনারিতে একটা প্রশ্ন থাকে, আমি আশা করি এই বছরও থাকবে ইনশাল্লাহ। 45 বিসিএস এর পর থেকে, 35 বিসিএস এর পর থেকে আমাদের 44 পর্যন্ত জেন্ডার থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন থাকে। তা আমি আশা করছি 45-এর, আপনার 45-এর বেলাও এর ব্যতিক্রম ঘটবে না ইনশাল্লাহ, প্রশ্ন একটা থাকবে। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি বেসিক কনসেপ্ট অফ জেন্ডার। জেন্ডার বলতে কি বোঝানো হয়? জেন্ডার প্রধানত কত প্রকার? 4 প্রকার: ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন, ডুয়েল, নিউট্রাল। এটা একটু আন্ডারলাইন করে রাখেন ভালো করে। 3 নাম্বারটা আমি একটু বড় করে দিই, অনেকে আবার দেখতে পারবেন না, যাদের চোখের অবস্থা আমার মতো। দেখেন, ম্যাসকিউলিন, কমন, ডুয়েল, নিউট্রাল জেন্ডার, উভয় লিঙ্গ। আর একটা হচ্ছে নিউটার জেন্ডার। এটা নিয়ে খুব ঝামেলা হয়। একটা হচ্ছে নিউট্রাল আর হচ্ছে নিউটার। আর হচ্ছে কি নিউটার। প্রথম কথা হচ্ছে ম্যাসকুলিন বলতে ছেলে মানুষকে বোঝাবে। ফিমেল থেকে ফেমিনিন শব্দটাকে মনে রাখা যায়। আপনার বলছেন যে আরে ভাই ফেমিনিন তো আর ম্যাসকুলিন এগুলো মনে রাখা, আপনি একদম হল অফ করে বলতে পারি। পরীক্ষার হলে আপনার কাছে কোনটা পুরুষ আর কোনটা মেয়ে এটা আইডেন্টিফাই করতে বলতে হবে, আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। তখন আপনার কাছে মনে হবে আল্লাহ আমি কি ছেলে না মেয়ে, এটি আইডেন্টিফাই করতে পারতেছি না। পৃথিবীর বুকে এক থেকে নিচু কাজ, বড় অভদ্র কাজ কিছু হইতেই পারে না। আপনার কাছে এইটাই মনে হবে। আমি কি বোঝাতে পারলাম? আপনার কাছে কোনটা, মানে 4টা অপশন দেওয়া থাকবে, খুবই কনফিউজিং অপশন দেওয়া থাকে। 4টার ভিতরে কোনটা পুরুষ কোনটা মহিলা, দেখেন 3টা মেয়ে দিয়ে দিছে, একটা পুরুষ। হয়তো মনে হয় যে আপনার সবই তো পুরুষ সবই তো মহিলা, এরকম হয়। যারা পরীক্ষা দিয়েছেন তারা বুঝতে পারবেন। তো ম্যাসকিউলিন জেন্ডার প্রথম কথা, ফেমিনিন জেন্ডার মেয়ে মানুষ, কমন জেন্ডার, ডুয়েল, নিউট্রাল উভয় লিঙ্গ। যেই জিনিস দ্বারা ছেলে নামে কোনো কিছু বোঝা যায় না, কোনো কিছু বোঝা যায় না। যেমন আমি যদি আপনাকে বলি, যেমন প্যারেন্ট, PARENT, প্যারেন্ট, খুব ভালো করে লক্ষ্য করেন। প্যারেন্ট মানে কি? পিতামাতা।
কারণ পিতা মাতা পুরুষ মানুষ না ছেলে মেয়ে মানুষ বোঝা যায়, এটা উভয়টাকে বোঝায়, পিতা মাতা মাকেও বোঝায় বাবাকেও বোঝায়। যেমন আমি যদি বলি যেমন টিচার, TEACHER টিচার, এখন টিচার বলতে কি, টিচার মেয়ে টিচার হতে পারে, ছেলে টিচার হতে পারে। টিচার বলতে কি, মেয়ে টিচার হতে পারে, ছেলে টিচার হতে পারে। তাই সুতরাং টিচারটা কি বলেন তো আমাদের, টিচারটা কি বলেন তো আমাদের, টিচারটা কি বলেন তো কমন জেন্ডার। কমন জেন্ডার মানে কি উভয় লিঙ্গ, ছেলে হতে পারে মেয়ে হতে পারে। এই কমন জেন্ডার অপর নাম হচ্ছে ডুয়েল জেন্ডার। এই ডুয়েল জেন্ডার অপর নাম হচ্ছে নিউট্রাল জেন্ডার। একটা হচ্ছে নিউট্রাল আর এই মানা হচ্ছে কি নিউটার। নিউটার হচ্ছে ক্লিবলিঙ্গ, জড় পদার্থকে বোঝায়। একটা হচ্ছে নিউটার, একটা হচ্ছে নিউট্রাল। আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট পরে আলোচনা যাই, এটা খুব বেশি আলোচনা নয়। এই যে এখানে জায়গা আছে এই বক্স থেকেই প্রশ্ন কমন করে ইনশাল্লাহ। হ্যাঁ, এই বক্সটা থেকে আসবে ইনশাল্লাহ। রুল কিছু গুরুত্বপূর্ণ জেন্ডার পরিবর্তন দেওয়া হলো এখানে একটা দেখবেন। ব্যাচেলরের ইটা কি বলতে মেইট অথবা স্পিনস্টার, আর কাউন্ট এর কি বলতে কাউন্টেস, তারপরে শুকুরি। এই ইটা আপনি হুবহু মুখস্থ করতে হবে। এছাড়া এইখানে আমার কোনো টেকনিক নাই, আমার কোনো কাজ নাই, সম্পূর্ণ কাজ হচ্ছে আপনার প্রত্যেক দিন সকালবেলা উঠবেন 2টা 4টা 5টা করে আপনি মুখস্থ করে ফেলবেন। সারাদিন যখন কাজে অকাজে থাকেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকার থেকে এই জিনিসগুলো একটু রাখেন। একদিনে বলে সবগুলো মনে থাকবে না, টুকটাক করে আপনি এটা একটু মুখস্থ করে ফেলবেন। এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় এবং আমি আশাবাদী আপনার বেলা এখান থেকে প্রশ্ন আসবে। এটা একটু দেখে ফেলবেন। 1 নাম্বার সব থেকে বেশি প্রশ্ন, এটা 100% লিখে রাখেন। আমি একটু করে দিই যে আপনার প্রশ্নটা কোথায় থেকে বেশি হয়, এটা আমরা একটু করে দিই। এখান থেকে শতভাগ লিখে রাখেন, শতভাগ 100% এইভাবে লিখে রাখবেন, শতভাগ, একদম শতভাগ। এখান থেকে প্রশ্ন হয়। 2 নাম্বার। পরে কি আছে আমরা দেখি, চলেন। পরে কি আছে, পরে আছে এই যে এই জিনিসটা। হ্যাঁ, এটা একটা নিয়ম আছে, যদিও নিয়মটা খুব বেশি কাজে লাগে না, আমাদের মনে রাখতে হয়, খুব বেশি কাজে লাগে না, খুব ভালো করে লক্ষ্য করে। কি আছে, বিদেশি ভাষা হতে আগত ম্যাসকিউলিন মানে পুরুষদের শেষে এ ট্রিক্স INE যোগ করে ফেমিনিন জেন্ডার করতে হয়। আচ্ছা, আমরা আরেকটু জুম করে দিতে হয় মনে হয়, এটা একটু দিতে হবে। এই যে এখানে এটা তো শীট আপনাদের দেওয়া আছে ভাই, দেখতে পারবেন। রুল কি আছে, বিদেশি ভাষা হতে ম্যাসকুলিন জেন্ডার, যেমন কি অ্যাডমিনিস্ট্রেটর TOR আছে না, দেখেন এই TRIX লেখা আছে। আর চার্লস কি আছে বলেন তো, ওই যে ক্যারোলাইন, দেখেন এটাতে এখান থেকে দেখবেন। এখান থেকে শুধু একটা নিয়ম দেখা যায় যে এসের ফর থাকলে, এটা ফর না টোর হবে, TOR। টোর থাকলে ফেমিনিন করার সময় কি বলুন তো, টোরের পরিবর্তে ট্রিক্স ব্যবহার করা হয়। যেমন টেসলোর, প্রজিকিউটর, তারপরে হচ্ছে আপনার এক্সিকিউটর, প্রপাইটর, দেখেন প্রত্যেকটার সাথে টোর আছে। এরপরে টোরের পরিবর্তে আমরা কি করা হয়েছে, ট্রিক্স করা হয়েছে। এখান থেকে একটা নিয়মের মাধ্যমে করা যায়, আর বাকিগুলো মুখস্থ করতে হয়। তার মানে আমরা কি, যদি টোর থাকে, টোরওয়ালাটা হচ্ছে কি বলেন তো, আমার তো এখান থেকে ভাই ক্লিয়ার বোঝা যাচ্ছে রে ভাই, এত বড়, এর থেকে বড় কি করে করা যায়। দেখেন এই যে এখন দেখেন, এই যেটা পড়বেন, দেখেন বিদেশি ভাষা হতে আগত ম্যাসকুলিনের শেষে এ ট্রিক্স INE যোগ করে কি করতে হয়, ফিমেনিন জেন্ডার করতে হয়। এটা শীটে দেয়া আছে আপনাদের, এটা শীটে দেয়া আছে কেমন। আচ্ছা, এরপরে আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে, নিয়মের এক্সাম্পল দেখা আছে। একটা নিয়ম বলছি কি, যদি এরকম টোর থাকে, এই যে এটা দেখছি TOR, যদি টোর থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ট্রিক্স করতে হয়, TRIX ট্রিক্স করতে হয়। যেমন এরকম যদি আমরা আরো একটা এক্সাম্পল দিই, তাহলে আমাদের এই যে দেখেন এক্সিকিউটর কি আছে বলেন তো, এক্সিকিউটর টোর আছে, টোর থাকলে কি করতে হয়, এদের ট্রিক্স করতে হয়। এরপরে কি আছে বলেন তো, প্রোপাইটার, এই যে টোর আছে, তারপরে কি করতে হয়, ট্রিক্স করতে হয়। আমি আশা করি বোঝাতে পারলাম। এখান থেকেও প্রশ্ন হয়, এখান থেকে লিখে রাখবেন যে আপনার 90% সম্ভাবনা আছে প্রশ্ন হওয়ার। এখান থেকে প্রশ্ন আছে 90% প্রশ্ন হওয়ার সম্ভাবনা। প্রশ্নটা কিরকম হয়, দু একটা প্রশ্ন একটু দেখেন। ওই যে হুইজ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটরের বিপরীত লিঙ্গ কোনটা। তো অ্যাডমিনিস্ট্রেটর দেখেন TOR থেকে ট্রিক্স লাগে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি হচ্ছে কমেডিয়ান, INE যুক্ত করে একটা করতে হয়, INE যুক্ত করে একটা করতে হয়। INE যুক্ত করে কোথায় আছে, INE যুক্ত করে কোথায় আছে, এই যে। আর পরে করতে হয় কোনটা বলেন তো, নিচের কোনটা হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার, কোনটা হচ্ছে মেয়ে মানুষ, এটা আমাদেরই করতে বলছে। আর প্রজিকিউটর TOR আছে, TOX। পরবর্তীতে কতগুলো ম্যাসকুলিন জেন্ডার আছে
যাদের সাথে ইএস যোগ করে ফেমিনিন জেন্ডার করতে হয়। এটা কোনো নিয়ম দেখিয়েন না, কারণ এমন কোনো ওয়ার্ড আছে চলে আসবে দেখবেন, এরপর হচ্ছে আপনারা দেখবেন ওই ওয়ার্ডটার সাথে ইএস যুক্ত করে দিয়েছেন আপনি। তা নিয়মটা একটু দেখবেন আর এই ওয়ার্ডগুলো বারবার একটু পড়বেন, তাহলেই হবে। নিয়মটা একটু দেখবেন আর এই ওয়ার্ডগুলো বারবার একটু পড়বেন, তাহলেই হবে। আচ্ছা, এর সাথে শুধু ইএস যুক্ত করে করা যায়, এখান থেকে প্রশ্ন খুব বেশি হয় না, খুব কম হয়। পরবর্তী কতগুলো ওয়ার্ডের সাথে সিলেবল চেঞ্জ করে আমাদের কাজ করতে হয়, যেমন অ্যাক্টর, এটা একটু চেঞ্জ করে করা যায়, এটা মোটামুটি নিয়মে ফেলানো যায়। কিন্তু এটার সাথে যদি করেন যে অ্যাক্টর, দেখেন অ্যাক্টর, তো এইখানেও তো কি আছে বলেন তো, এই যেমন অথর, ও আর আছে, তো এখন এই দুটার সাথে গুলায় ফেলতে হবে। সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে নিয়মটা একটু দেখে তারপরে বাকিটা হচ্ছে আমাদের কনসেপ্ট নিয়ে আসা। 5-7 বার পড়লেই আমাদের মনে থাকার কথা। আচ্ছা, এরপর হচ্ছে কিছু কম্পাউন্ড ম্যাসকুলিন জেন্ডার আছে। কম্পাউন্ড ম্যাসকুলিন জেন্ডার মানে কি, দুইটা জিনিস মিলায় হয়। যেমন কি আছে বলেন তো, যেমন ম্যান সার্ভেন্ট, দেখেন কি আছে বলেন তো, মেন সার্ভেন্ট। এখন সার্ভেন্ট কোনো চেঞ্জ না, মেনের পরিবর্তে কি আসছে বলেন তো, মেড আসছে। বোঝাতে পারলাম? যে এরপরে যেমন পিকক, ককের কোনো চেঞ্জ নেই, হ্যাঁ ককের চেঞ্জ আছে, পির কোনো চেঞ্জ নেই, পির কোনো চেঞ্জ নেই কিন্তু ককের চেঞ্জ, কক মানে হ্যান। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এই যে বিলি গট, হ্যাঁ গটের কোনো চেঞ্জ নেই কিন্তু আমাদের বিলির কি আছে বলতে এটা আছে। এরপরে জ্যাক, এস এর কোনো চেঞ্জ নেই কিন্তু জ্যাক, এরপরে সি আসছে। মিল্ক ম্যান, মিল্ক মেড, মিল্কের কোনো চেঞ্জ নেই, ম্যান থেকে মেড আসছে। এটা একটু একবার এক নজর দেখলেই হয়, এটা একটু এক নজর দেখলেই হয়। ওকে, পরবর্তীতে খুব ভালো করে লক্ষ্য করেন, এখান থেকে প্রশ্ন হয় কতগুলো ম্যাসকিউলিন, ম্যাসকিউলিন মানে পুরুষবাচক শব্দ আছে যেগুলো ফেমিনিন ফর্ম নেই, যেগুলো ফেমিনিন ফর্ম নেই। যেমন কি আছে বলুন তো, নাইট, বীর, এর কোনো ফেমিনিন ফর্ম নেই। স্কোয়ার কি আছে, সম্ভ্রান্ত পুরুষ, এর কোনো ফেমিনিন ফর্ম নেই। পার্সন কি আছে, পাদ্রী, এর কোনো ফেমিনিন ফর্ম নেই। কাওয়ার্ড, এর কোনো কাওয়ার্ড, কাপুরুষ কোনো এরকম হবে না, কাওয়ার্ড কাপুরুষ, কাওয়ার্ডি কাপুরুষী এরকম হয় না। যেমন ক্যাপ্টেন কি বলুন তো, দলপতি, ক্যাপ্টেইনই না, দলপতি না, ক্যাপ্টেন ক্যাপ্টেন, এর কোনো কি বলুন তো স্ত্রীবাচক ইয়ে শব্দ নেই। প্রশ্নটা কেমন হয় এটা একটু দেখবেন, প্রশ্নটা কেমন হয়, হুইজ ওয়ান ইজ ম্যাসকিউলিন জেন্ডার, হুইজ ওয়ান ইজ ম্যাসকিউলিন জেন্ডার, এর ভিতরে ম্যাসকিউলিন জেন্ডার কোনটা সেটা বলছে। এখানে নার্স বলতে কিছু শব্দ আছে শুধুমাত্র পুরুষবাচক বোঝায়, আর কিছু শব্দ আছে শুধুমাত্র নারীবাচক বোঝায়। এই শব্দগুলো শুধুমাত্র পুরুষবাচক, আর নিচের এই শব্দগুলো সবগুলো কি নারীবাচক। বোঝাতে পারলাম? যেমন শ্রু, শ্রু শব্দ দ্বারা কাকে বোঝানো হয় বলেন তো, মহিলাকে, ঝগড়াটা মহিলাকে বোঝায়, এদের ঝগড়া মহিলারই করতে পারে। নার্স, এই নার্স দ্বারা আপনি যদিও এখন নার্স ছেলেরাও এই পেশা হিসেবে নিচ্ছে, কিন্তু নার্স দ্বারা মূলত মেয়েদেরকে বোঝায়। এরপরে এই যে দেখেন ভার্জিন, ভার্জিন তো বুঝিনি, ভার্জিন বলতে ছেলেদের বোঝানো হয় না, যদিও এই ছেলেদের সাথে সংশ্লিষ্ট, কিন্তু এটা মূলত মেয়েদেরকেই বোঝানো হয়। হ্যাঁ, কেন বোঝানো হয় এটা জানি না, আসলে ছেলেদেরও বোঝানো উচিত। ওকে, তারপর হচ্ছে কিছু জিনিস আছে শক্তিশালী জিনিস, যেটা শক্তি বেশি, পুরুষ মানুষের শক্তি বেশি, এটা জানেন যারা নারী আছেন, যে আপনার এটা বাস্তবিক করতে সৃষ্টিগত ভাবেই। এখন কিছু আছে রুগা টুগা, এরপর শক্তি কম, এর বউয়ের শক্তি বেশি। মাঝখানে দেখবেন ফেসবুকে আবার ভাইরাল হয় যে বউ জামাইরে পিড়াইতেছে, হ্যাঁ পিড়াইতে মোটামুটি অর্ধেক লুঙ্গি খুলে গেছে, এরকম অবস্থা হয়, ফেসবুকে আসে না? তো এটা হচ্ছে এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস তো আর আপনার স্বাভাবিক নিয়মে আসবে না, কিন্তু স্বাভাবিক অর্থে একটা ছেলের থেকে, একটা মেয়ের থেকে একটা ছেলের শক্তি বেশি থাকে, এটা স্বাভাবিক অর্থে। বোঝাতে পারলাম? তো সেই ক্ষেত্রে যেগুলো যেসবগুলো শক্তি সাধারণত মানে যেমন আপনার মানে পুরুষোচিত একটা তেজ আছে, শক্তি আছে, এই জিনিসগুলাকে সাধারণত যেমন অ্যাঙ্গার, ডেথ। একটা জিনিস চিন্তা করেন, এই জিনিসটা নিয়ে বলি, যদি রাগের কথা বলেন, একজন বাবা যেভাবে রাগ করে, একজন মা যদি এইভাবে রাগ করতে, বিশ্বাস করেন 2 মাসও সংসার টিকতো না, শেষ। একজন বাবা যেভাবে রিয়েক্ট করেন, মানে কিছু একটা বলে ধুন মা সব শেষ করে গেলাম, এই করবো, ওই পাশ থেকে যদি ঠিক এই কাজটা হয়, তাহলে সংসার টিকবে না, সমাজ ব্যবস্থা হচ্ছে ধ্বংস হয়ে যাবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, যে অনেকেই যারা ইসলাম বিদ্বেষী, নারীবাদী, হ্যাঁ যারা নারীবাদী ইসলাম বিদ্বেষী, ওরা মনে করে যে মেয়েরা কেন তালাক দিতে পারে না। কথার প্রসঙ্গে আসছে এটা, যে মেয়েরা কেন তালাক দিতে পারে না। এখন যদিও তালাক দেওয়ার সিস্টেম নেই ইসলামে মেয়েদের, কিন্তু তারা তালাক চাইতে পারে। মেয়েরা তালাক দিতে পারে তার মানে কেউ অত্যাচার করবে, মুখ বুঝে সহ্য করতে হবে, বিষয়টা এরকম না। সে তালাক চাইতে পারে, সে কিন্তু তালাক নিতে পারে, কিন্তু তাকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় না।
এখন যদি এইটাই হইতো তাহলে মানে প্রত্যেক দিন মিনিমাম আপনার কি করা যায়, বাংলাদেশে মানে টোটাল সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। মানে কিছু হইলে কিন্তু তুই তালাক, এমনিতেই কিছু হইলে তুই আমার জীবনটা শেষ করে দিলি। প্রত্যেকটা অনেকে আছে একটু, এবং এগুলো অভিমান থেকেই বলে, মেয়েরা যেটা বলে বা মারা যেটা বলে, বোনরা যেটা বলে, অভিমান থেকেই বলে আমার জীবনের একমাত্র ভুল হয়েছে তোর বিয়ে করা, মানে আমার জীবনটা শেষ করে দিলি। মানে এদের যে টেম্পোরারি রাগ, মাদের বোনদের যে টেম্পোরারি রাগ 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের, ইনশাল্লাহ করতে তালাক শেষ। মানে তাইলে আর যে সংসার জীবন থাকা লাগবে না, সমাজ ব্যবস্থা থাকবে না। বোঝাতে পারলাম? এমনিতেই ঢাকা শহরে আমি ওই দিন একটা রিপোর্ট দেখলাম যে তালাক যারা দিচ্ছে 78% হচ্ছে মহিলা তালাক দিচ্ছে, এবং প্রত্যেক দিন কত শত জানি তালাক হচ্ছে, এটা আমার মানে একজ্যাক্ট ফিগারটা মনে নেই, কিন্তু মহিলাদের তালাক দিলে মনে প্রত্যেক দিন মনে 2-3 লাখ হইতে, এই অবস্থায় হইতে। তাই সুতরাং মানে আল্লাহ তাআলা খুব ভালো জানেন যে কারা কোনটা দেওয়া উচিত। মানে আল্লাহ তাআলা এটা খুব ভালো জানেন, আপনি ভবিষ্যৎ 5 বছর পরে আপনি কি করতে পারেন এটা তো আপনি জানেন, আমিও জানি না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই জানেন। তা আপনাকে ওই বৈশিষ্ট্যটাই দিচ্ছে। বুঝাতে পারলাম? অনেকগুলা কথা বললাম, দুঃখিত। তো এই জিনিসগুলো যেগুলো একটু একটু শক্তিশালী, যেমন অ্যাঙ্গার, ডেথ, ডে, ফেয়ার, জুন, লাভ, দেখেন কত সুন্দর, কত মাসের নাম পড়ে রয়েছে। কিন্তু জুন মাস কি জন্য দিচ্ছে? যে জুন মাসে রোদ থাকে বেশি, তারপরে সামারে রোদ থাকে বেশি, টাইম ধরেন আপনার একটা আছে, ওয়ার একটা কি আছে, একটা লাভের একটা শক্তি আছে, রিভেঞ্জের একটা শক্তি আছে, সানের একটা শক্তি আছে, দ্যাট ইজ এগুলো কি ম্যাসকুলিন জেন্ডার। অপর দিকে ঠিক এদিকে তাকান, কি আছে? অটাম, মেরমেরা জিনিস, চার্চ, পার্থ, হোপ, জাস্টিস, লিবার্টি, মার্সি, মডেস্টি, মুন, নাইট, মানে সবগুলোর ভিতরে একটা ভালোবাসা মিহিত আছে, একটা নরম নরম ভাব আছে। ঠিক আছে? এই কারণে এইগুলাকে সি হিসাবে ধরা হয়, উইমেন হিসাবে ধরা হয়, আর আগেরগুলাকে ম্যাসকুলিন হিসাবে ধরা হয়। এটা একটু পড়বেন, তাহলে হবে। এখান থেকে প্রশ্ন খুব বেশি হয় না, এবং বিসিএস এ সাধারণত এই জায়গা থেকে, এই দুইটা নিয়ম থেকে, এই মানে সাধারণত এই জিনিসগুলো থেকে কোন যেগুলো শক্তিশালী এগুলা পুরুষবাচক, যেগুলো কম শক্তিশালী নারীবাচক, বিসিএস এ সাধারণত এখান থেকে প্রশ্ন আসবে না, এটা আমার বিশ্বাস। তারপরে পড়েন, এক নজর দেখেন। কমন জেন্ডার, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, বিসিএস এ প্রশ্ন হয়। নাউন পুরুষবাচক বা স্ত্রীবাচক উভয় বোঝালে, কমন জেন্ডার বলতে কি মনে আছে? পুরুষবাচক স্ত্রীবাচক উভয়টা বোঝাবে। কি আছে বলেন তো? এই যে দেখেন, পার্সন দ্বারা কারে বুঝাইছে? পুরুষ না মেয়ে? পার্সনের ম্যাসকিউলিন কি বলেন তো? ম্যান অথবা মেল। আর ফিমেনিন কি বলেন তো? উইমেন অথবা ফিমেল। আর হচ্ছে প্যারেন্ট, বাবা মা। পুরুষবাচক কি বোঝাইছে? নাউন পুরুষবাচক স্ত্রী উভয়কে বোঝাইছে। দেখেন, এর ফাদার, আর এটা কি বলেন তো? এরপর স্পাউস, এরপরে কি হাজব্যান্ড, ওয়াইফ, চাইল্ড, বেবি। তো আমাদের চাইল্ড বেবি দ্বারা ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে। বোঝাতে পারলাম? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু লিখে রাখেন পাশে, পরে হয়তো বা ভুলে যেতে পারি। এইখানে প্যারেন্ট মানে কি বলেন তো? প্যারেন্ট মানে ফাদার ওর মাদার, তাই তো? এটা লিখে রাখেন একটু। প্যারেন্ট, PARENT, প্যারেন্ট। প্যারেন্ট মানে ফাদার, FATHER, ফাদার ওর মাদার। আবার প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস। এখানে ফাদার এন্ড মাদার, ফাদার এন্ড মাদার, এতটুকু। তার মানে পরবর্তী যদি স্পাউস থাকে, হাজব্যান্ড ওর কি ওয়াইফ, যদি এস থাকে হাজব্যান্ড এন্ড, স্পাউস যদি এস না থাকে হাজব্যান্ড ওর ওয়াইফ, আর যদি এস থাকে তাহলে কি বলে? এন্ড ওয়াইফ, শেষ। এটা একটু দেখবেন। এরপর যদি সিবলিং থাকে, সিবলিং বলতে কি বলেন তো? সিবলিং বলতে বোঝায় ব্রাদার ওর সিস্টার, যদি এস যুক্ত করে দেয় কি হবে বলেন তো? ব্রাদার এন্ড সিস্টার, ব্রাদার এন্ড সিস্টার। ওকে, আচ্ছা, ওকে, নেক্সট। এটা একটু দেখবেন, এখান থেকে ভালো প্রশ্ন হয়, বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, 45 এর জন্য। নিউট্রাল জেন্ডার, এটা এমনিতেই বোঝা যায়। এখানে আর কিছু জিনিস আছে, হ্যাঁ, বস্তুবাচক ছাড়াও আর কিছু জিনিস আছে, এটা আমাদের জন্য একটু কাজে লাগবে। হ্যাঁ, আমরা একটু পড়ি, চলেন। কি আছে বলা আছে? নাউন যদি প্রাণহীন হয়, জড় পদার্থ হয়। ঘটনা ঘটে গেছে, নাউন যদি প্রাণহীন হয়, কি হয় ভাই? প্রাণহীন হয়, জড় পদার্থ। জড় পদার্থকে বোঝায়, তবে সেটা কি? নিউট্রাল জেন্ডার হয়, আমরা যেটা অরিজিনালি জানি। আর কিছু আছে, আর কিছু জিনিস আছে জড় পদার্থ না, কিন্তু তারপর ওটাকে জড় পদার্থ বোঝায়। কি বলেন তো?
ইয়ং চিলড্রেন কি বলতে, বিশেষ করে চাইল্ড এবং বেবি এবং লোয়ার অ্যানিমেল, এই দুটো জিনিস। লোয়ার অ্যানিমেল নিম্ন শ্রেণী, মানে কুত্তা, ছাগল, গরু, এগুলা, ঠিক আছে? বোঝাতে পারলাম? লোয়ার অ্যানিমেল, লোয়ার অ্যানিমেল বলতে কি বোঝা হয়েছে? ডগ, ক্যাট, বার্ড, মাউস, মানে অ্যানিমেল সর্বদাই কি হয় বলেন তো? সর্বদাই নিউটার জেন্ডার হয়। আবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আবার কালেকটিভ নাউন গুলো প্রাণীবাচক হলেও নিউটার জেন্ডার হয়। এটা খুব ভালো কথা। কালেকটিভ নাউন প্রাণীবাচক হলেও সেটা নিউটার জেন্ডার হয়। নিউটার জেন্ডার হয় বলতে পসেসিভ হিসেবে আমাদের নিউটার জেন্ডার ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দিই, এটা মনে থাকবে। দেখেন কি বলা আছে, দা কমিটি। দা কমিটি, তার মানে নিউটার জেন্ডার কি পাইলাম? প্রথমে প্রাণী, তারপরে কুত্তা, ছাগল, গরু টুরু, তারপরে সুডু বুলাপান, ঠিক আছে? এগুলোর কি বলা হয়? এগুলো নিউটার জেন্ডার ধরা হয়। দুইটা ধরা হয়, একটা অরিজিনালি। আর একটা জিনিস হচ্ছে কালেকটিভ নাউনগুলো যদি প্রাণীবাচক যদিও হয় তাহলে নিউটার জেন্ডার হয়। যেমন আমাকে একটু বলেন, দ্য কমিটি হ্যাজ মিট অ্যান্ড। খুব ভালো করলো, কমিটি হ্যাজ মিট অ্যান্ড। তো এই সাধারণত কমিটির জন্য কি বলেন তো? কমিটির জন্য তো দে আসার কথা না, বলেন তো? দে আসার কথা না, বলেন? দে তো আসার কথা। কেন? কমিটি তো মানুষের, কুত্তা, গরু, ছাগল থেকে কমিটি হয়। কমিটি মানুষ হয়, কিন্তু তারপরে দে আসে না। কেন আসে নাই? এই যে এই কারণে আসে নাই। দুই নাম্বার হচ্ছে এই যে দেখেন হ্যাজ, এই জায়গায় তো কিছুই নেই, সাবজেক্ট বা কিচ্ছু নেই। এরপরে টুক, এই জায়গায় সাবজেক্ট নেই। এই কি আছে বলেন তো? দেখেন ইট, ইট কি ব্যক্তির জন্য বসে? বলেন তো? ইট ব্যক্তির জন্য বসে না? বসে না। তারপরে আমাদের ইট এটা আসছে, ইট হ্যাজ রিচড এ ডিসিশন। আমি কি বোঝাতে পারলাম? ইট তো ব্যক্তির জন্য বসে না, ব্যক্তির জন্য তো দেয় বসে। তাহলে এইটা হওয়ার কথা ছিল না? এটা হওয়ার কথা ছিল। কিন্তু কি বলছে? কালেকটিভ নাউন প্রাণীবাচক হলেও এর নাউন প্রোনাউন হিসাবে বা পসেসিভ হিসেবে কি বসে ভাই বলেন তো? নিউটার জেন্ডারে বসে। নিউটার জেন্ডার প্রাণীর জন্য। দা ডগ, কি বলেন তো? লাভ, লাভ হিজ না তো, ইটস ওনার। বলেন তো? কুত্তা তার মালিককে ভালোবাসে না, পছন্দ করে না, মান্য করে না, অবিস করে না, কিন্তু ওইখানে ইট ব্যবহৃত হয়। এখন কমিটির ক্ষেত্রেও ইট কেন ব্যবহৃত হলো? তাই কুত্তার লগে তুলনা করলো না কে বলেন তো? আর এই যে কমিটি হলেই কি হয়ে যায়? এটা নিউটার জেন্ডার হয়ে যায়। কনসেপ্ট ক্লিয়ার? যদি এরপরে সব বিগত বছর প্রশ্ন শেষ। এটা মূলত আমার আসলে কোনো কিছুই পড়ার ছিল না, কোনো কিছুই আমার পড়ানো নেই, কিন্তু আমার কাছে মনে হলো আমি যেটা বিশ্বাস করি, ছেলেমেয়েরা যেটা বলে যে আমি একটা জিনিস একটু বলে দিলে আপনার জন্য ইজি লাগে, একটু ইজি হয়, একটু পড়তে একটু ছোঁয়া থাকে না যে প্রত্যেকটা সন্তানের প্রতি মায়ের যেমন ছোঁয়া থাকে। তা আমি চাই যে আমার প্রত্যেকটা জিনিসের প্রতি একটু ছোঁয়া থাকুক, আপনি আমার ফিলটা পান যে না ভাই এটা পড়াইছে, এই কারণেই পড়ার। নাহলে এইটা পড়ানোর কোনো কিছু নেই রে ভাই। পরবর্তীতে যান। লেকচার 7, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। কটা বাজে দাঁড়ান দেখে নি। জেন্ডার ক্লিয়ার লেখেন জিসি। জেন্ডার ক্লিয়ার দ্রুত। জিসি একটু লিখে দিন। জিসি লিখে দেন। ওকে, খুব মনোযোগ দেন। এই জায়গাতে প্রশ্ন থাকবে 45 বিসিএসসিতে একটা থাকতে পারে, তবে অন্যান্য পরীক্ষায় প্রশ্ন একটা অবশ্যই থাকবে। অন্যান্য পরীক্ষায় অবশ্যই থাকবে, যেমন প্রাইমারি, বক্কর চক্কর, এই জায়গায় যত পরীক্ষা আছে, প্রাইমারি, নিবন্ধন, আরও যত পরীক্ষায় আছে, বিশেষ করে 10ম গ্রেড, 11তম, 12, 13, 14তম যত আছে, বা 9ম গ্রেডও হতে পারে। অনলি অ্যাকসেপ্ট বিসিএস এই জায়গা থেকে প্রশ্ন নাও হতে পারে, কিন্তু এটা জানাটা ম্যান্ডেটরি, একদম ফরজ। এই জন্য আমি বলছি যে অবশ্যই বিসিএস এই জায়গা থেকে প্রশ্ন আসবে। আপনি ধরে নেবেন একটা বা দুটো প্রশ্ন আসতে পারে। বুঝতে পারলাম? কি বলা আছে? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কিভাবে আইডেন্টিফিকেশন করবেন? ইতিমধ্যে আমরা পার্টস অফ স্পিচ কিভাবে পজিশনটা আমরা জেনেছি পেট থিওরির মাধ্যমে। তারপরে বিস্তারিত ওইটা লেকচার শিটটা আমরা 5 নাম্বারের লেকচার শিট আমরা 3টা ক্লাসের মাধ্যমে শেষ করেছি। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন মানে হচ্ছে কিছু সাফিক্স প্রিফিক্স যোগ করব। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য আমরা টোটাল নাউনের আইডেন্টিফিকেশন শিখবো, প্রোনাউন আইডেন্টিফিকেশনের কিছু নেই, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, আর কিছু ভার্বের বিষয় দেখবো। এটা আমরা এখানে সুন্দর করে সাজায় রেখেছি, খুব ভালো করে লক্ষ্য করেন। এবং এটা আপনারা খুব ভালো পারেন, এটা আমার থেকে আপনারা খুব ভালো পারেন। হ্যাঁ, দেখেন কি আছে, আইডেন্টিফিকেশন অফ পার্টস, নাউন, অর্থাৎ নাউন কিভাবে আইডেন্টিফিকেশন করেন দেখেন তো। আচ্ছা, আর একটু বড় করে দিই, নাহলে আবার বলবেন যে বড় করে নেই ভাই, দেখা যাবে না হয়তো বা। একটু দেখেন,
আচ্ছা, নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝায় এবং সাধারণত নাউন এর শেষে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, টিআইওএন, এসআইওএন, এমইএনটি, এরপরে কি ডিওএম, এসএইচআইপি, এসইই, সিআইডিই, ইআর অথবা ওআর ইত্যাদি থাকে। এগুলা যোগ করে কি করা হয় বলেন তো? নাউন গঠন করা হয়। এই প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, আর সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ। এই অনুসর্গগুলো যুগে বা সাফিক্সগুলো যোগ করে নাউন গঠন করা হয়। যেমন দেখেন সিই আছে না? আছে। তারপর টিআইওএন আছে না? আছে। তারপর টিআইওএন আছে না? আছে। এরপর আবার দেখেন সি আছে, এরপর টিওয়াই আছে, এরপরে এস আছে, এরপরে কি বলেন তো ফ্রিকোয়েন্সি সিওয়াই আছে, পোভার্টি টিওয়াই আছে। সুতরাং এগুলো আপনাদের কোনো নেই। দেখুন বলা আছে কি উপরের নিয়মে বিগত বছরের যেমন প্রশ্ন হয়েছে, দেখেন বিগত বছরের প্রশ্ন কেমন হয়েছে দেখেন। উপরের নিয়মে বিগত বছরের প্রশ্ন কেমন হয়েছে দেখেন। উপরে ওইটা একটু মুখস্থ করবেন, মুখস্থ করে এই জায়গায় যা আছে সব কি করতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। আইডেন্টিফিকেশন অফ অ্যাজেটিভ, আইডেন্টিফিকেশন অফ অ্যাজেটিভ এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন সাধারণত ভুল করে, নাউনেরটা সাধারণত ছেলেমেয়েরা ভুল করে না, কিন্তু আইডেন্টিফিকেশন অফ অ্যাজেটিভ ছেলেমেয়েরা ভুল করে। কি কি আছে? ও ইউএস, প্রথম কথা হচ্ছে ও ইউএস, এস আই বিই, টি আই বিই, এফ ইউ এল, আই এস এইচ, এল আই কে ই, এল ই ডবল এস, এস ও এম ই, আই সি, এ এন টি, ই এন টি, এল আই কে ই, আই বি এবলি, এবল, আই এন জি, এ এল, এ আর ওয়াই। এটা একটু মুখস্থ করতে কয়েকবার একটু পড়বে, দিলে হয়ে যাবে। গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যেটা নাউন প্লাস এলআই, নাউন প্লাস এলআই, নাউন প্লাস এল, নাউন প্লাস ওয়াই, এটা একটু লেখেন। নাউন প্লাস নাউন প্লাস এল, নাউন প্লাস ওয়াই, এখানে ভুল আছে। এখানে নাউন প্লাস এল না, ভার প্লাস এল, বিইআর, ভার প্লাস এল, ভার প্লাস এল, এটা ভুল করেন। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভার প্লাস এল, ভার প্লাস এল যোগ করে সেটা নাউন হয়, এটা অ্যাজেটিভ পড়ছে। ঠিক আছে ঠিক আছে, যেমন ট্রেডিশন থেকে ট্রেডিশনাল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি ভাবছিলাম যে নাউন পড়ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি তো এখন অ্যাজেটিভ পড়ছি। বোঝাতে পারলাম? এই যে সাফিক্সগুলো আছে, এই সাফিক্সগুলো যোগ করে কি যোগ করতে করা হয়? অ্যাজেটিভ করা হয়। কি আছে বলেন তো? উপরের নিয়মে যত প্রশ্ন হয়েছে এগুলো যা দেখবে, এখান থেকে প্রশ্ন প্রচুর হয় কিন্তু কনফার্ম। তারপর হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন অফ ভার্ব, ভার্ব কিভাবে নির্ধারণ, ভার্ব এমনিতেই নির্ধারণ করতে পারেন, কিছু বলার নেই। তারপরেও ভার্বের শেষে সাধারণত কিছু থাকে, যেমন আইএফআই, এস ই জেড ই, আইএসওয়াই, আইজেটি। কখনো কতিপয় ভার্বের প্রথমে কি থাকে? ইএম, ইএন, ডি। ইএন সাধারণত অ্যাজেটিভকে যখন ভার্ব করা হয় তখন এটা থাকে, যেমন আরই থাকে। যেমন এটা একটু দেখেন খুব ভালো করে, এগুলোর নিয়ম মুখস্থ না করে আপনি দু একটা এক্সাম্পল মনে রাখবেন, তাহলে আপনি পেরে যাবেন। দেখুন আপনাদের খুব কি আছে বলেন তো? ইএন প্লাস অ্যাজেটিভ, অ্যাজেটিভ এখানে অ্যাজেটিভ প্লাস ইএন, এটা ভুল আছে, এটা লেখাটা ভুল আছে। এখানে হবে কি অ্যাজেটিভ, এটা বুঝতে পারতেছেন অ্যাজেটিভ হবে। অ্যাজেটিভ প্লাস ইএন এরপর ভার্ব হয়। যেমন কি বলেন তো? শর্ট, শর্ট শব্দটা কি অ্যাজেটিভ না? এর সাথে ইএন যোগ করে দেন, তার মানে কি বলেন তো? নাউন হয়ে গেছে। ব্রড, ব্রড শব্দটা কি বলেন তো? ভার্ব, সরি অ্যাজেটিভ। এটা কি ইএন যোগ করে দিলে কি হয়? ভার্ব হয়ে যায়। তার মানে আপনি দু একটা এক্সাম্পল মনে রাখেন, শর্ট থেকে শর্টের মনে রাখেন, তাইলেই হয়ে যাবে। এরপরে ইএন প্লাস অ্যাজেটিভ কি আছে বলেন তো? যেমন শিওর, শিওরের পূর্বে আমরা অ্যাজেটিভ, এর পূর্বে কি যোগ করে দিলাম? ইএন। যেমন এইভেল, এইভেল একটা অ্যাজেটিভ, এর যোগ করে কি দিলাম? ইএন। এরপরে লার্জ, লার্জ হচ্ছে কি বলেন তো? বড়, অ্যাজেটিভ, এরপরে যোগ করে কি এনলার্জ, মানে বড় করা। আচ্ছা, আর ই প্লাস অ্যাজেটিভ কি আছে বলেন তো? নিউ, নিউ মানে কি? অ্যাজেটিভ, আগে যোগ করে দিলাম কি? আর ই। বাউন্ড, বাউন্ডের আগে কি যোগ করে দিলাম কি বলেন তো? অ্যাজ এ এই তো। তারপরে অ্যাজেটিভ প্লাস আই আছে তো আইজি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে। রিয়েলাইজ, ন্যাশনালাইজ, নেশন থেকে ন্যাশনালাইজ আইজি দ্বারা যোগ করতে হয়, আইটি দ্বারা যোগ করেন ডিফারেন্সিয়েট, তারপরে সাবস্টেন্সিয়েট। এরপর এইখানে আরো কিছু আছে, নাউন প্লাস ইএন, এটা একটু দেখেন। চলো আমরা এখানে দেখি কি আছে। নাউন প্লাস ইএন ভার্ব নির্ধারণ হয় কিভাবে? এগুলো সাধারণত এক্সাম্পলগুলো বিসিএস এর জন্য পড়ে রাখবেন, আর নিয়মগুলো হচ্ছে অন্যান্য চাকরিজীবী যারা আছেন, চাকরি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নাউন প্লাস ইএন, নাউন মানে স্ট্রেংথ, স্ট্রেংথ একটা নাউন না? এর সাথে ইএন যোগ করে হলে কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। যেমন হাইট, এটা কি বলেন তো? নাউন না, এর সাথে যোগ করে যায়। যেমন লেন্থ, এর সাথে ইএন যোগ করে দিলে কি হয়ে যায় বলেন তো ভাই? অ্যাজেটিভ হয়ে যায়। নাউন প্লাস আইএফ হয়। বিউটি, বিউটি, বিউটি কই? বিউটি, আল্লাহ,
এটা ভুল হয়েছে, এটা বিউটিফাই হবে, হ্যাঁ, নাউন প্লাস বিউটি, যেমন এটা হবে BEAUTY, বিউটি প্লাস FY, বিউটি প্লাস IFY, তাহলে কি হবে বিউটিফাই, এটা হবে বিউটিফাই, বিউটিফুল না ভাই, বিউটিফাই। এরপরে ডি প্লাস নাউন, যেমন লাইট, লাইট মানে নাউন না, এরপরে ডিলাইট, আনন্দিত করা। ফর্ম মানে কি বলেন তো, নাউন, এর পূর্বে কি ডিফর্ম। বেইজ, এর পূর্বে কি বলেন তো, ডিবেইজ। বুঝাতে পারলাম? ওকে, তারপরে নাউন প্লাস আইএসই সিম্পেথিক, এটা একটু দেখবেন। EM প্লাস নাউন, এমপাওয়ার, এমবডি, যেমন পাওয়ারটা নাউন, নাউনের পূর্বে EM যোগ করা হয়েছে, বডিটা নাউন, বডির পূর্বে EM যোগ করা হয়েছে। এটা আপনিই পড়তে পারতেন, কিন্তু আমি আপনার সাথে একটু বললাম, আমি আপনার সাথে আছি, আপনি একটু পারলেন। হ্যাঁ, এখানে আমার বোঝানোর কিছু নেই, এবং আমার কাছে মনে হয় না যে এটা কেউ সবাই এটা শীট দিয়ে দেয়, কারণ আমার কাছে মনে হলো যে আমি একটু দেখানোর চেষ্টা করি এবং আপনাদের একটু সাথে থাকি। পরে আইডেন্টিফিকেশন অ্যাডভার্ব কি আছে ভাই? সাধারণত অ্যাডভার্বের শেষে অ্যালয় থাকে, অ্যাজেটিভের সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডভার্ব গঠন করা হয়, কিন্তু অ্যাজেটিভ এর শেষে ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই বসে, অর্থাৎ আইটা, এটা আপনি এই দেখতে পারেন। সাধারণত মূল কাজ হচ্ছে আমাদের অ্যাডভার্ব কিভাবে নির্ধারণ করতে হয়, হোয়ার, হোয়েন, এই এখন কিছু জিজ্ঞাসা করিয়েন না, পরে হোয়াই, হাউ, এই চারটা দ্বারা যোগ করে কি করতে হয়, অ্যাডভার্ব যোগ করতে হয়। এই চারটা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্বের ম্যাক্সিমাম 90% অ্যাডভার্বের 95% অ্যাডভার্বের শেষে অ্যালয় যুক্ত থাকে। সেক্ষেত্রে সাধারণত অ্যাজেটিভের সাথে যখন অ্যালয় যুক্ত হয় তখন সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। 95% অ্যাডভার্ব এটা হয়। এবং মনে রাখবেন, অ্যালয় যুক্ত অ্যাডভার্বটাকে অ্যাডভার্ব অফ মেনার বলা হয়। অ্যালয় যুক্ত অ্যাডভার্বকে অ্যাডভার্ব অফ কি বলা হয়, মেনার বলা হয়। বুঝতে পারলাম? ওকে, এরপরে যা আছে হোমওয়ার্ক, এটা সব বিগত বছরের প্রশ্ন, সব বিগত বছরের প্রশ্ন। এখানে কিছু ব্যাখ্যা আছে, এটা একটু দেখবেন। এবং এই লেকচারগুলো একদিনে পড়বেন না, এই লেকচারগুলো একটু একটু করে পড়বেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নেবেন। বুঝাতে পারলাম? লেকচার এটা কত, 7 ক্লিয়ার বলেন? লেকচার 7 ক্লিয়ার, এটা কত ছিল লেকচার? লেকচার 7 ক্লিয়ার। আরেকটা না ছিল লেকচার 8, আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং আপনার জন্য একটু কঠিনও বটে আর কি। এখন যেটা, এটা আপনার জন্য কঠিনও বটে। আমার মনের খবর রাখলো না আর কে, বুঝলো না কেউ এই জনমে কোন সে দুঃখের ঢেউ। স্লোলি করে বুঝালে আপনাদের ধৈর্য থাকবে না। 8টা কালকে করেন, 8টায় কিছু নেই, আমার তো কোনো এই লেকচারগুলোতে আমাদের কোনো কাজ নেই রে ভাই। রনি ইসলাম মনে হয়, এই জায়গাটায় আমার কোনো কাজ নেই রে ভাই, এই জায়গাটা আমার কোনো কাজ নেই। আপনি শুধুমাত্র এক দ্রুত যাচ্ছেন, কাজ তো দ্রুত। হারুন মিয়া, সমস্যা কি? দ্রুত যাচ্ছেন, আমার তো এই জায়গায় কাজ নেই রে ভাই, এই জায়গায় বোঝানোর কোনো কিছু আছে? এটা তো আপনার মুখস্থ জিনিস, এটা তো মুখস্থ জিনিস আপনাদের, এর থেকে আস্তে আস্তে যাওয়া যাবে না। সরি, এটা তো আপনার মুখস্থ জিনিস। আমি শীট দিয়ে দিতে পারতাম, এটা তো মুখস্থ জিনিস। এই টোটাল জিনিসটা এখন আপনি বলেন, জেন্ডার আমি কি পড়াবো আপনাকে? যেমন স্পিনস্টার, মেড, স্পিনস্টার, ব্যাচেলর এর স্ত্রীবাচক শব্দ, ব্যাচেলর মানে হচ্ছে পুরুষবাচক, পুরুষকে বোঝায় যে বিয়ে করেনি। আর মেড অথবা স্পিনস্টার মানে যে বিয়ে বসেনি, বা যে বিয়ে করেনি, অবিবাহিত একটা স্ত্রী লোক, একটা অবিবাহিত পুরুষ লোক। এখন এই জায়গায় তো আমার বোঝানোর কিছু নেই। আপনি কখনো এটা বলতে পারবেন না যে জায়গায় বোঝানোর কথা ওই জায়গায় আমি কখনো দ্রুত যাই না, বিষয়টা এরকম না। আপনার থেকে সেন্স আমার আলহামদুলিল্লাহ, আপনার অন্য সেন্স ঠিক থাকতে পারে, কিন্তু কি মানে কতটুকু কি করতে হবে। আচ্ছা, গানেই সুখ, খুব ভালো লাগে। আরে আগে যে কি গান গাইতাম পাগলা রে, একটা সময় আমার ধ্যান জ্ঞান ছিল গান, জানেন আপনি, একদম
মানে পাগলের মতো হয়ে যেতাম। গান কোথাও শুনলে মানে মানে খুব কষ্ট লাগতো গান শোনা, যখন দোকান মানে এই যে এলাকায় মাইক দিয়ে ওষুধ বিক্রি করতো আর গান ছাড়তো, ঠিক আছে, তা আমি চিন্তা করতাম, শুনতাম, এরপরে বাজনা হচ্ছে এরপরে একটা গান আসবে, তো কষ্টটা লাগতো তখনই, শুধু বাজনাই শুনে গেলাম, যখন গান আসবে তখন আবার বলে শুন ভাইরা নিয়ে যান আমাদের ওষুধগুলো, এগুলো হচ্ছে সমস্যা হচ্ছে যে খুব মানে বাট হয় না। আই রিয়েলাইজড দ্যাট অ্যাকর্ডিং টু ইসলাম ইট ইজ টোটালি হারাম, the song with instrument is totally haram, and the last messenger of Allah, Hazrat Muhammad sallallahu alaihi wasallam, has said, I have been sent to destroy the instrument. বুঝাতে পারলাম? আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে। এটাকে অন্তরে নিফাক তৈরি করে। হ্যাঁ, আবার বোঝাতে পারলাম? আই হ্যাভ বিন কিন্তু ইউজ করছে, বিন আমাকে পাঠানো হয়েছে, আমি আসছি না, আমাকে পাঠানো হয়েছে। আই হ্যাভ বিন সেন্ট, আমাকে পাঠানো হয়েছে। টু দ্য হোল কমিউনিটি, টু দ্য হোল হিউম্যানিটি, টু দ্য হোল নেশন, টু দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র সৃষ্টির জন্য, টু দ্য হোল ক্রিয়েশন, সমগ্র সৃষ্টির রহমত হিসাবে, বুঝলে না? আই হ্যাভ বিন সেন্ট টু দ্য হোল ক্রিয়েশন এজ এ রহমত, এজ এ মার্সি. It has been mentioned Surah Anbiya chapter 7, খুব সম্ভবত Surah Anbiya আয়াত or verse 21 or 7 এরকম, বুঝাতে পারলাম? তো সুতরাং এটা যখন আপনি যখন মন থেকে কোনো কিছু ফিল করবেন যে ইট ইজ টোটালি, যেমন আমার কাছে মনে হচ্ছে আমি যদি কোনো প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো, আমি কোনোদিন হারাম খাবো না, এটা আমার কাছে মনে হয়েছে। যেদিন আমি এই আকীদা, এই বিশ্বাসটুকু আসছে যে আমার একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং সে যদি চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে কোন জায়গা থেকে রিজিক দিবে এটা কোনোদিন কল্পনা করতে পারবে না। এইটা আমি আমার জীবন দিয়ে প্রমাণ পাইছি, বুঝাতে পারলাম? আমি সবসময় চিন্তা করেছি যে আমার শরীরে কোনোদিন 1 পয়সা হারাম ঢুকবে না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি, এবং মানে আমি তো বললাম যে এটা আমি প্রমাণ পেয়েছি। সুতরাং এটা ফিল করার বিষয়। তবে গান ভাল লাগে, এখন যেগুলো বলি এখন গান শুনি না, সত্যিকার অর্থে আমি গান এখন খুব কম শুনি, মানে যদিও দু একটা মাঝে মাঝে একটু শোনার পরে যখনই মনে হয় যে আরে দূর এটা তো হারাম, আবার সরে আসে, কিছু করার নেই, বুঝাতে পারলাম? আচ্ছা, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা একটু বলি। 43 BCS আমাদের এখান থেকে 2টা প্রশ্ন আসছে। 43 BCS এখান থেকে 2টা প্রশ্ন আসছে। দেখেন এখানে আমার কি পড়ানো আছে একটু বলেন, দেখেন আমি আপনাকে বলি। এটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে একটা শব্দের নাউন ফর্ম কি, ওই একই শব্দের অ্যাজেটিভ ফর্ম কি, ওই একই শব্দের অ্যাডভার্ব ফর্ম কি, ওই একই শব্দের ভার্ব ফর্ম কি, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, দেখেন এখানে আপনার খুব সুন্দর করে লেখা আছে, দেখেন কি আছে, অ্যাপোলজি, কি বলা আছে? অ্যাপোলজি, এটা হচ্ছে নাউন। ওই যে ওয়াই যুক্ত থাকলে কি হয়? নাউন হয়। এখন অ্যাপোলজিকে আমাদের যখন ভার্ব করবো, দেখেন অ্যাপোলজি অথবা এসি অথবা জেটি, আমরা পড়েছি এসি অথবা জেটি। তা আপনি যদি এটা মুখস্থ না করেন, আপনার মুখস্থ বলতে গিয়ে একদম চোখ মানে একদম কোরআনের আয়াতের মতো মুখস্থ করতে হবে, বিষয়টা এরকম না, 2-4 বার পড়লেই মনে হয়। এরপরে কি বলেন তো? অ্যাপোলোয়েটিক, টিআইসি মনে আছে? এরপরে অ্যাপোলজি কি বলেন তো? অ্যাপোলজেটিভ, ফিক্যালি। তাহলে আপনি দেখেন অ্যালয়যুক্ত অ্যাডভার্ব, দেখেন আপনার জাস্ট এই জায়গায় অ্যাজেটিভ আছে, এই অ্যাজেটিভকে আমাদের শুধুমাত্র ডবল এল যোগ করে দিয়েছে। তো প্রত্যেকটা শব্দ এরকম, যেমন অ্যাসিউরেন্স নাউন, ভার্ব কি? অ্যাসিউর, আর অ্যাজেটিভ কি? অ্যাসিউরড। এখন অ্যাসিউরডলি অ্যাজেটিভের সাথে অ্যালয় যোগ করে। এখন এটা যদি আপনি মুখস্থ না করেন, বারবার না পারেন, এটা বোঝানোর কিছু নেই রে ভাই, বোঝাতে পারলাম? এই কারণে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, বা কারণ যেহেতু আমার এখানে বোঝানোর কিছু নেই, বোঝানোর থাকলে তো অবশ্যই আমি আগে যাইতাম না। যেমন অ্যাডমিশন, তারপরে কি বলতে অ্যাডমিটেন্স, দুটি হয় কিন্তু, একটা হচ্ছে স্বীকৃতি, একটা হচ্ছে প্রবেশাধিকার। এরকম দেখতে ভার্ব কি? অ্যাডমিট, ভার্ব কিন্তু একটাই কিন্তু নাউন 2টা হয়, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখেন অ্যাডভাইস, কি আছে ভাই বলেন তো? অ্যাডভাইস মানে উপদেশ। এই দেখেন সিই আছে এই জায়গায়, আর এই দেখেন এই যে এটা আমি নাউন ক্লাসে পড়াইছি না, এসি থাকলে এটা কি হয়? এরপরে অ্যাডভাইজেবল, এরপরে কি বলেন তো? অ্যাডভাইজেবলি অ্যালয়যুক্ত। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ হচ্ছে এইরকম ভাবে, এ দ্বারা যা কিছু আছে সব দেয়া আছে এখানে, বিগত বছরের প্রশ্ন দেয়া আছে। বি দ্বারা যা আছে সব দেয়া আছে, সি দ্বারা যা দেয়া আছে সব দেয়া আছে, ডি দ্বারা যা দেয়া আছে সব দেয়া আছে, অর্থাৎ জেড পর্যন্ত যত ওয়ার্ড আছে এটা দেয়া রাখছে। এটা আপনি পড়বেন মিনিমাম 15 দিনে,
এটার কাজ হচ্ছে আপনি মিনিমাম 15 দিনে পড়বেন, প্রত্যেক দিন একদিনে পড়বেন, একদিন বি পড়বেন, একদিন সি পড়বেন। এখন আমি যদি এইটা কিছু না বলতাম, তাহলে আপনি যেটা করতেন এটা একদিনে পড়তেন, একদিনে। একদিনে পড়ার পরে আপনার মাথা গরম হয়ে যেত, মাথা গরম থেকে ধরেন আপনার পৃথিবী গরম, পৃথিবী গরম থেকে আপনার পড়াশোনা বাদ। বোঝাতে পারলাম? কিন্তু এটা আপনি পড়বেন কয়দিন? 15 দিনে। একদিনে পড়বেন, একদিন বি পড়বেন, একদিন সি পড়বেন, একদিন ডি পড়বেন, এরপর রিভাইজ দিয়ে দিয়ে সুন্দর পড়ো। এখান থেকে 43তম বিসিএসে আমাদের 2টা প্রশ্ন ছিল, তা আমি আশা করি 45 বিসিএসে 1 বা 2টা প্রশ্ন থাকবে এখান থেকে। এবং এইটা আপনি যখন লিখতে যাবেন, কোনো কিছু লিখতে যাবেন, এই কাজ এইটা খুব গুরুত্বপূর্ণ। কোনো কিছু না লিখতে গেলে আপনাদের এটা লাগবেই। হ্যাঁ, কোনো কিছু লিখতে গেলে আপনার এটা লাগবেই। ফর্ম যদি না জানেন তাহলে তো লিখতে পারবেন না। সবাই তো আর প্রাইমারি চাকরি করবেন না, কারো কারো তো বিসিএস ক্যাডার হইতে হবে বা অন্য জায়গায় হইতে হবে। যে এখান থেকে এই শব্দটা আসছিল 43তম বিসিএস, এই যে নো এর নলেজ, নলেজ শব্দটা কি আসছিল, এই শব্দটা আসছিল। তারপরে তারপরে এই যে লাফটার শব্দটা আসছিল, এই যে লাফটার, এই শব্দটা আসছিল, হাঁটি হাসি, এই শব্দটা আসছিল। এইরকমভাবে আমাদের এইখানে হিউজ শব্দ দেয়া আছে, এই শব্দগুলো আপনি একটু দেখবেন। বুঝতে পারলাম? এই শব্দগুলো আপনি একটু দেখবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার কাজ। এইখানে টোটাল আমার কোনো কিছু করার নেই, আপনার টোটাল কাজটাই হচ্ছে আপনার পড়া। আমি শুধু পড়ার টেকনিকটা বলে দিলাম যে আপনি এইভাবে পড়বেন। আজকের যে 3টা লেকচার দিলাম, এই 3টা লেকচার আপনি পড়বেন টোটাল 20 দিনে। 3টা লেকচার কি একটু একটু করে 20 দিনে পড়বেন। ওই যে সকালবেলা যারা ডু অর ডাই বেঁচে আছে তারা তো জানেই, সকালবেলা একটু একটু করে এই 3টা লেকচার পড়বেন কয়দিনে বলেন তো? 20 দিনে। আর বাকিটা আমার সাথে কন্টিনিউ করবেন। আমার মেসেজটা ক্লিয়ার? আপনি কিভাবে পড়বেন এইটা বলার উদ্দেশ্যেই আমার এই 3টা লেকচার নিয়ে ক্লাসে আসা। বলার উদ্দেশ্য কি ক্লিয়ার? হ্যাঁ, কালকে ক্লাস নিব তো। কালকে ক্লাস নিব না কেন? কালকে তো আমাদের শিডিউল টাইমে ক্লাস আছে, তাই না? বলেন ক্লিয়ার কি না, বলেন দ্রুত। লিটারেচারের ক্লাস হচ্ছে শুক্র শনিবার রাত 9টায়। লিটারেচারের ক্লাস হচ্ছে শুক্র শনিবার রাত 9টায়। ওকে, আজকে এই আজকে 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 চলে যাচ্ছি। আগামীকাল ঠিক আবার 9টায় আপনাদের রুটিন অনুসারে, আগামী বৃহস্পতিবার মনে হয়, তার মানে আপনাদের আগামীকাল ক্লাস আছে। গ্রুপ বার নিয়ে ক্লাসটা নিন, গ্রুপ বার ক্লাস নিয়েন। আচ্ছা, গ্রুপ বার নিয়ে ক্লাস নেওয়ার তো কিছু নেই, গ্রুপ বার তো 100% মুখস্থ জিনিস। আজকে এক্সাম হওয়ার কথা ছিল, এক্সাম তো হবে, এক্সাম হবে, ক্লাস শেষেই হয়তো বা এক্সামের দিয়ে দিব। লিটারের শেষ লেকচার শিট 2টা ভাইয়া, বুঝিনি। সিরাজাম মুনিরা বুঝিনি, আপনার কথাটা বুঝিনি, ইনবক্সে বলিয়েন। লিটারের শেষ লেকচার শিট 2টা ভাইয়া, মানে বুঝিনি। কিসের লিটার, কিসের কি বুঝিনি, আপনি আবার একটু বলিয়েন। হ্যাঁ, শেষ করছি, আল্লাহ হাফেজ। স্যার ইংরেজির অর্থগুলো বললে একটু ভালো হয়। সব প্রশ্নের অর্থ হয়তো বা বলা সম্ভব হবে না। এরপর কি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস হবে? হ্যাঁ, এই যে এখনই হবে, এখন। গ্রুপ বার প্রবলেম প্লিজ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ গ্রুপ বার পরে একদিন একটু কথা বলবেন। ও লিটারেচারের শিট মিসিং আছে, লিটারেচারের শিট মিসিং নেই। আচ্ছা, আমি দেখছি, আমি মাত্র দেখলাম। তারপরে যদি থাকে গ্রুপে পোস্ট করেন। আল্লাহ হাফেজ।